কথা প্রথমে বলি, যে কোনো ক্রিয়েটিভ পার্সন বা যাদের কাছেই না হাইয়েস্ট পয়েন্টটা শেষ দিন অবধিও ঠিক আসে না, যে মনে হয় যে হাইয়েস্ট পয়েন্টটা হতে পারতো, আর একটু বেটার হতে পারে। এই একটা আক্ষেপ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই থেকে যায়। আর যতক্ষণ অবধি আক্ষেপ আছে ততক্ষণ অবধি আমি অ্যাজ আ আর্টিস্ট বা শিল্পী হিসাবে বেঁচে আছি। আই ডোন্ট ওয়ান্ট টু ফলো দ্য ট্রেন্ড, আই জাস্ট ওয়ান্ট টু ক্রিয়েট দ্য ট্রেন্ড যেটা মানুষ হবে। সুর কেবল একটি নোটের বিন্যাস নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সমাজের কিছু স্মৃতি, আবেগ, ভালোবাসা এবং অনুভূতিও। সময় বদলেছে, শ্রোতা বদলেছে, সময়ের সঙ্গে বদলেছে সুরের বিভিন্ন মাধ্যম। এই সময়ের যুগেও বিভিন্ন কৃত্রিমতার সঙ্গে যারা সুরকে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করেছে, আমরা আজ কথা বলতে চলেছি এমনই একটি মিউজিক ডিরেক্টরের সঙ্গে, যারা সময়ের সঙ্গে লক্ষাধিক ভিড়েও নিজের সুরকে নতুনভাবে চেনানোর এক চেষ্টা করছে। আমরা আজ সরাসরি কথা বলে নেব রাজদীপ গাঙ্গুলির সঙ্গে। কেমন আছো রাজদীপ দা? একদম খুব ভালো আছি, তোমরা কিরকম আছো বলো? আমরাও খুব বড্ড ভালো আছি। এখন যে ওয়েদার চলছে, সুন্দর একটা মনোরম ওয়েদার, তো কলকাতা সব জায়গায় চলছে। তো এই বৃষ্টির দিনে কি মনে পড়ে সব থেকে বেশি? এই একটা বৃষ্টির সুন্দর দিন, সঙ্গে একটা সুর, তোমার সুর, বিভিন্ন কাজ। দেখো, বৃষ্টি এমন একটা সাবজেক্ট, মানে এই সাবজেক্টের উপর যতবারই কাজ করতে গেছি বা যে কোনো কাজে, আমার নিজের বোধহয় অনেকেই জানে যে আমার ম্যাক্সিমাম কাজে মানে যেটাকে আমরা বলি থান্ডারস্টর্ম বা বাজ পড়ার যে বিষয়টা, তো আমার প্রচুর কাজের মধ্যেই ওই ব্যাপারটা খুব আসে, মানে আমি রাখি। বৃষ্টি ওরিয়েন্টেড যে ধরনের, ধরো আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল দেয়ার আর মেনি রাগস লাইক, যেগুলো আমাদের মেঘমল্লা বা এগুলো আছে, সেইগুলো আমি আমার নিজের কাজের ক্ষেত্রে এই ধরনের রাগে বা এইগুলোর ওপর ইউজ করে কাজ করতে খুব ভালোবাসি। আর তার সঙ্গে যদি আমরা বলতে হয় যে আমাদের বাঙালি হিসাবে মানে বৃষ্টি মানেই হচ্ছে সেই খিচুড়ি বেগুন ভাজা, এটা তো একটা আলাদা সাবজেক্ট অবশ্যই, কারণ প্রত্যেকটা মিউজিক বা যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে খাওয়া দাওয়া খুব সাংঘাতিকভাবে যুক্ত। তো সেই হিসাবে এই সময়টা ভীষণভাবে এনজয় করি, ভালো লাগে। তোমার সব থেকে পছন্দের কাজ কি? মানে এতদিন যে তুমি এত কাজ করেছো, সব থেকে কোন কাজটা একদম মনে লেগে গেছে বা তার জন্য নিরলস পরিশ্রম করেছো? সব কাজেই একটা পরিশ্রম থাকে, সবাই মন দিয়েই কাজ করে, ভালোবেসে কাজ করে, কিন্তু না এই কাজটা আমি করেছি, এটা আমার একদম সেই হাইয়েস্ট পয়েন্ট, এইরকম কি কাজ আছে? দেখো, একটা কথা প্রথমে বলি, যে কোনো ক্রিয়েটিভ পার্সন বা যাদের কাছেই না হাইয়েস্ট পয়েন্টটা শেষ দিন অবধিও ঠিক আসে না, যে মনে হয় যে হাইয়েস্ট পয়েন্টটা হতে পারতো, আর একটু বেটার হতে পারে। এই একটা আক্ষেপ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই থেকে যায়। হয়তো আমার মনে হলো যে হ্যাঁ, মানে এটা বেটার, তার পরেরটা করতে গিয়ে তখন এমন একটা কিছু হলো, তখন সেটা মনে হয় যে না, মানে আগেরটা এটা বেটার বা এর থেকে আরো বেটার হতে পারতো। তো এই আক্ষেপটা আমার কোথাও মনে হয় যে যারা সত্যিকারের ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত বা ক্রিয়েটিভ পার্সন হয়, তাদের এই আক্ষেপটা থাকা ভালো। কারণ যতক্ষণ অবধি আক্ষেপ আছে ততক্ষণ অবধি আমি অ্যাজ আ আর্টিস্ট বা শিল্পী হিসাবে বেঁচে আছি। যে মুহূর্তে আমার এই আক্ষেপটা চলে যাচ্ছে, সেই মুহূর্ত থেকে আমি মৃত। সো নিজেকে মৃত রাখার থেকে জীবিত রাখা অনেক বেটার। সো আক্ষেপটা রেখে দিয়ে চলি। তবে হ্যাঁ, যদি বলো যে সেই হিসাবে সব কাজই ভালো লাগে, যেমন আমি ফিল্মের কাজই তো বেশি করে থাকি। তো প্রচুর গান আছে, যেমন এভাবেই গল্পকে একটা টাইটেল ট্র্যাক করেছিল, সেটা আমার একটা খুব ভালো লাগার কাজ ছিল। মানে গানটা মানুষের ভালো লেগেছিল, প্রচুর মানুষের ভালো লেগেছিল, ভালো রেসপন্স পেয়েছিলাম, সেটা ভালো লেগেছিল। আবার যদি বলো সেই অর্থে গানের থেকেও, আমি যেমন গানের সঙ্গে সঙ্গে প্যারালালি ফিল্মের স্কোরিং করি, সেই স্কোরিংটাও আমার কাছে খুব ভালোবাসার সাবজেক্ট। কিছু কিছু স্কোরিং এমন কিছু করেছিলাম যেটা হয়তো নিজের জীবনের সঙ্গে খুব রিলেট করা। আর ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে জিনিসটা তুমি নিজেকে রিলেট করে তৈরি করতে পারবে, সেইটা মানুষের কাছে পৌঁছবে বেশি, এবং তারাও নিজেদের জীবনে কোনো কিছুর সঙ্গে রিলেট করতে পারেন, সেটা আমাদেরও সাকসেস। তুমি এই যে বলছো যে আক্ষেপ, এখন আমরা দেখছি যে কিছু কিছু মিউজিক ডিরেক্টর বা যারা মিউজিক রিলেটেড এর সঙ্গে যুক্ত থাকে, তাদের একটা বড় আক্ষেপ যে এআই দিয়ে নাকি এখন গান হয়ে যাচ্ছে, এআই লিখেও দিচ্ছে গান, এআই সুরও দিয়ে দিচ্ছে, আবার এআই সেরকম সুন্দরভাবে গানটা গেয়েও নিচ্ছে। তো মানে এইটা তুমি কিভাবে দেখছো? মানে তাহলে তো একটা মানে সঙ্গীতের ভূমিকা তো কিছুভাবে কমতে চলেছে কি? এই প্রশ্নটা আসবে আমি জানতাম, এটা এসছে অনেকবারই প্রশ্নটা ফেস করলাম। দেখো, একটা কথা বলি, এআইটা তৈরি করেছে তো মানুষ, রাইট? তো মানুষ, তাহলে তো এআই নিজে থেকে আগে থেকে একটা জিনিস হওয়ার উচিত ছিল, যেটা কেউ হয়তো ধরো আমরা ডিসকভার করলাম যে এআই বলে একটা বিষয় ছিল, এটা আমরা জানতাম না। যেরকম ভাবে বিভিন্ন প্ল্যানেটস বা ইউনিভার্সের এইসব জিনিসগুলো যখন আমরা যেভাবে আবিষ্কার হয়েছে বা বার করা হয়েছে, খুঁজে পাওয়া যেটাকে বলে, হ্যাঁ, তো তৈরি হওয়া নয়।
তো এআইটা কিন্তু একটা তৈরি হওয়া জিনিস, ইটস জেনারেটেড, হিউম্যান জেনারেটেড একটা জিনিস। তো হিউম্যান জেনারেটেড হতে পারে, কিন্তু সেটা হচ্ছে পুরোপুরি একটা টেকনিক্যাল জিনিস, যাকে কিছু মানে মেসেজ বলো বা কিছু প্রম্পট দেওয়া আছে যেগুলোর মাধ্যমে সে কাজ করছে, সেটা অ্যাকচুয়ালি ক্লোন হচ্ছে, বা আমরা যেটাকে বলি রোবট যখন কাজ করে। কিন্তু রোবটের একটা লিমিটেশন আছে, রোবটের কোনো একটা পাওয়ার সোর্স আছে, সেই সোর্সটা না থাকলে সে কাজ করতে পারে না। যেমন ড্রোন, আমি ড্রোন ওড়াবো, ড্রোন যদি ইনকেস রেঞ্জের বাইরে অনেক সময় চলে যায়, বা তার যদি ব্যাটারি বা কোনো রকম কোনো ম্যালফাংশন হয়, সে কিন্তু পড়ে যাবে। ড্রোন কিন্তু নিজে থেকে অনেক সময় যে বলে ঘুরে আসে, কিন্তু সবসময় ঘুরে আসে না। সেরকমই এআই সবসময় মানুষের মতো হতে পারে, কিন্তু মানুষ হতে পারে না। সো হিউম্যান টাচ যেটা, সেটা কোনোদিনও কোনো এআই দিতে পারবে না। সেটার জন্য একটা মানুষের প্রয়োজন আছে। এআই, হ্যাঁ, এটুকু আমি তোমায় বলতে পারি যে এআই এই মুহূর্তে এসছে, সেটা কিছু কিছু ক্ষেত্রে তা হেল্প করছে। কিন্তু তুমি যে প্রশ্নটা প্রথমেই বললে, অনেকেই আছে, অনেক মিউজিক ডিরেক্টর আছে যারা কিন্তু এআই বেসডই কাজকর্ম করছে, মানে সেখানে তাদের নিজস্ব কোনো ইনপুট দিচ্ছে না, কিন্তু তাদের যেটা হচ্ছে সেটার একটা লিমিটেশন চলে আসবে। হয়তো মানুষ শুনলো, ঠিক আছে ভালো, কিন্তু কিছুদিন মন ছুঁয়ে যাবে না। এই যে তুমি বলছো মন ছুঁয়ে যাবে না বা মানুষ শুনবে, বা এআইটাও একটা মানুষই কন্ট্রোল করছে, মানে হিউম্যান টাচটা সেখানে থাকতেই হবে। কিন্তু এই এআই এর জন্য কিন্তু বহু মানুষ কাজ হারিয়েছে, সেটা বিভিন্ন সেক্টরে, শুধু মিউজিক নয়, বিভিন্ন সেক্টরে কাজ হারিয়েছে। এখন তো শুনছি যে হোটেল বা রেস্টুরেন্টেও দেখা যায় যে নাকি এআই মডেল দিয়ে সবকিছু খাবার সার্ভ হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে টিচার বা অ্যাঙ্কার সবকিছু দিক থেকে, এখন মিউজিকেও তো লক্ষাধিক, মানে এমনও এআই ভিডিও আছে, অ্যাস্ট্রোলজিতেও হচ্ছে, মানে বিভিন্ন সেক্টরে এই যে কাজগুলো হারাচ্ছে, তাতে তো কিছু সংখ্যক মানুষের কাছে কাজটা পড়েও যাচ্ছে, মানে তারা তো কাজটা হারিয়ে যাচ্ছে। সেখানে ক্রিয়েটিভ ফিল্ডে সেই এআই এর সঙ্গে ডিল করে নিজেকে বাঁচিয়ে রাখা, সেটা কতটা চ্যালেঞ্জিং। দেখো, প্রথমত হচ্ছে যে তুমি যে কোনো কৃত্রিমতা যেটাকে বলে, হ্যাঁ, কৃত্রিম আর যেটা আমরা বলি ওই মানে আমাদের দুটো পার্টে ভাগ করা হতো না, জড় পদার্থ আর যেটা হচ্ছে মানুষ, বা আমরা যেটা জীব জীব যেটাকে বলা হয়, জীব জগৎ। তো সেরকমই বিষয় এখানে চলে আসছে। কৃত্রিমতার হাত ধরে যে জিনিসগুলো হচ্ছে, সেটা কিন্তু একটা সার্টেন টাইম অবধি চলবে, ট্রেন্ড বলা চলে। তো মানুষ এখন কি করছে, এই এআই ইজ এ ট্রেন্ড। তো এআই ইজ এ ট্রেন্ড, সো দে আর ফলোইং দ্য এআই বা মেথড। কারণ হচ্ছে কি, খুব শর্টে কাজ হয়ে যাচ্ছে। তুমি যেটা একটু আগেই বললে, ধরো আমার একটা লিরিক্স দরকার, আমি সেখানে একটা কিছু প্রম্পট দিলাম, সে আমাকে লিরিক্স করে দিল। কিন্তু তুমি যদি খুব ডেপথে গিয়ে দেখো, সেই লিরিক্সটার মধ্যে সেই প্রাণটা নেই। কারণ তুমি যখন একটা লিরিক্স লিখে দিলে, বা একটা লিরিক্স লিখে দিচ্ছে, সেখানে তার নিজের জীবনে কোনো কিছু জড়িত থাকছে। আজকে ধরো আমি আমার মিউজিক দিয়ে যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমার এখানে বসে ধরো, এর আগেই আমরা এটা ফেস করেছি। তুমি যেটা বললে যে চ্যালেঞ্জ অনেক আগে থেকেই ছিল। যেমন আমরা লাইভ ইনস্ট্রুমেন্টস আগে রেকর্ড হতো, হয়তো দেখে থাকবে টিভিতে, বা এটা আমরা সময় দেখেছি, গ্রুপ ভায়োলিন, একসঙ্গে 6জন ভায়োলিন বাজাচ্ছে। ধরো 6জন ভায়োলিন বাজাচ্ছে, 6টা মানুষের 6টা ভায়োলিন, হয়তো আমি যে নোটেশনটা দিয়েছি প্রত্যেকেই সেটাই বাজাচ্ছে। কিন্তু এই যে স্ট্রোকিং হচ্ছে, প্রত্যেকের স্ট্রোকিং এ একটু এদিক ওদিক তো আছে। দ্বিতীয়ত, কেউ হয়তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে সে রেকর্ডিং এর দিনে, যার হয়তো কেউ চলে গেছে তার আগের দিন তার জীবন থেকে, সে এসেছে। কারুর হয়তো একটা কোনো ভাঙন হয়েছে লাইফে, আবার কারুর হয়তো ছেলে একটা খুব সাংঘাতিক রেজাল্ট করেছে বা কিছু করেছে, তার মাইন্ডসেট আপ এক রকমের। কারুর হয়তো সামনে বিয়ে বা কিছু, তার মাইন্ডসেট আপ এক রকমের। তো এই যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মাইন্ডসেট আপ, এই মাইন্ডসেট আপ হওয়ার পরে সেই প্রত্যেকটা মাইন্ডসেট আপকে যদি আমরা একসঙ্গে করি, তাহলে প্রত্যেকের থেকে হয়তো সেম নোটেশন বেরোচ্ছে, যেটা আমরা মিউজিকের নোটেশন বলে থাকি, কিন্তু প্রত্যেকের ইমোশন ইজ ডিফারেন্ট। সেই একই জিনিস আমি যদি সফটওয়্যার দিয়ে ওই একই সাউন্ড প্রডিউস করি, সেখানে কিন্তু আমার একটা মাইন্ড ইনক্লুড হচ্ছে, একটা মাইন্ডের থেকে কিছু সাউন্ডস আসছে, কিন্তু ওইভাবে কিন্তু প্রত্যেকটা আলাদা হিউম্যান বিইং, প্রত্যেকের আলাদা আলাদা জিনিস বেরোচ্ছে না। ঠিক সেইভাবেই একটা এআই জাস্ট একটা কোনো জিনিসকে রেপ্লিকেট করছে, বা তার কাছে যে প্রম্পট আছে সেই প্রম্পটটাকে সে ফলো আপ করছে। কিন্তু তাতে কিন্তু সবচেয়ে আগে তোমার প্রথম থেকে যে পয়েন্টটা বলছি, যেটা মিসিং, দ্যাট ইজ ইমোশন। অ্যান্ড যেখানে ইমোশন নেই, সেখানে সেই কাজটার লঞ্জিভিটি অনেক কম। কারণ মানুষ একটা সার্টেন টাইমের অবধি সেটাকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারবে, তারপরে নয়। অ্যান্ড আই এম সাচ এ পার্সন, যদি তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, I don't want to follow the trend, I just want to create the trend যেটা মানুষ ফলো করবে।
এই যে বলছো ইমোশন, আজকালকার অনেকে মিলেনিয়ালের থেকে একটা অভিযোগ সবসময় জেনজিদের দিকে ছুড়ে দেয় যে জেনজিরা নাকি বাংলা গান শোনে না, সেইভাবে শোনেই না, যে বাংলা যে ব্যান্ড মানে মহিনের ঘোড়াগুলি শোনে না বা চন্দ্রবিন্দু শোনে না বা যে কোনো বাংলা সিনেমার গান নাকি তারা শোনেই না। কিন্তু এদিকে তারা পিঙ্ক ফ্লয়েড শুনছে, এদিকে তারা বিটলস শুনছে, এদিকে তারা ওয়ান ডাইরেকশন শুনছে। এই নিয়ে তুমি কি বলতে চাও, কেন বাংলা গান শুনছে না? দেখো, এটা কিন্তু পার্টিকুলারলি আমি ওই একটা ক্যাটেগরি মানে জেনজি তুমি যে মেনশন করলে তাদেরকে আমি দোষ দিতে পারি না। তার কারণ হচ্ছে তারা যেভাবে খুঁজছে আজ, কারণ আগেকার দিনের মানুষের মানসিকতা বা আমরা যে জেনারেশনটা ফলো আপ করেছি, আমার থেকে পরে হয়তো এরা এসছে, তো এখন মানুষের কাছে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সিচুয়েশন অনুযায়ী অনেক ডিফারেন্ট, রাইট? তো সেইখানে তারা, আমি যদি বলি সেই অর্থে দেখতে গেলে তাদের কাছে অনেক জিনিসের অ্যাকসেপ্টেন্সটা অনেক আলাদা, গ্রহণযোগ্যতা আমাদের যে ভাষায় বলতে গেলে, তো সেটা অনেক আলাদা। তাদের কাছে যদি আমি প্রপারলি জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে তারা নিশ্চয়ই শুনবে। কিন্তু আমি যদি এই কথাটাই ধরে বলি, আমার নিজের দেখা প্রচুর জেনসি এই মুহূর্তে আছে সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়াম বা এইসব জায়গায়, যাদেরকে কিন্তু আমি দেখি এখনো হয়তো তোমারই জন্য গানটাকে কোনো স্টোরিতে শেয়ার করেছে বা ওই গানটাকে শেয়ার করেছে তার কোনো একটা ছবির সঙ্গে বা কিছুর সঙ্গে। কেন শুনছে? সেটা তো 70s বা 80s এর 70s এর একটা কাজ, 60 70s এর। তো সেই সময় জিনিসটাকে সে কেন অ্যাকসেপ্ট করছে? সুতরাং এটা ওই প্রপারলি আমি ওই ধরে যে এই গোষ্ঠী এটা পারে না, এটা ভুল কথা। কারণ যারা এই কথাটা বলে থাকেন, আমি এটুকু বলবো, তারা চিরকালই ইয়াং জেনারেশনকে বলবে যে এরা কিছু জানে না, আমরা জানতাম, আজকে জেনজিকে পেয়েছে, জেনজিকে বলছে।